সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও আমরা চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই শরীর স্বাস্থ্য ভালো আছে। গতদিনের আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমরা আলোচনা করছি চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল। গত দুইটি ক্লাসে আমরা প্রাথমিক যে নিয়মগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। আজকে আর অল্প একটু নিয়ম আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা হলো, যখন প্যাসেজ ন্যারেশন আমরা চেঞ্জ করতে যাব পরীক্ষার খাতায়, সেটিকে কিভাবে আমরা করব, সেটির প্রস্তুতিটি কীরকম হবে। প্যাসেজ ন্যারেশন যখন আসবে তখন প্রথমেই কিন্তু তোমার কাজ হবে খুবই ভালোভাবে একবার দুইবার ন্যারেশনটি পড়ে নেওয়া। ন্যারেশনটি পড়ে নেওয়ার পরে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে সেগুলো দেখো, এখানে আমি লিখে রেখেছি। প্যাসেজ ন্যারেশন এর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, 1 নাম্বার কাজ হবে তোমার প্যাসেজটি পড়ে স্পিকার এবং লিসনারকে খুঁজে বের করা। স্পিকার এবং লিসনার অর্থাৎ কে কথা বলছে এবং কে কথা শুনছে, এটি কিন্তু তোমার টেন্স পরিবর্তনের জন্য, পার্সন পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এর আগেও শিখেছি যে ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন স্পিকার অনুযায়ী পরিবর্তন হয়, অর্থাৎ যে সাবজেক্ট কথা বলছে সেই অনুযায়ী পরিবর্তন হয়, এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনগুলো অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো কাজেই কে কথা বলছে এবং কে কথা শুনছে এটি খুঁজে বের করা জরুরি। এবং প্যাসেজ ন্যারেশনে দেখবে যে যেহেতু এটি প্যাসেজ আকারে হয়, অনেক সময় একজন বক্তা কথা বলছে, তারপরে আবার অন্যজন কথা বলছে, তাহলে স্পিকার এবং লিসনার দুটোই কিন্তু পরিবর্তন হয়। পরিবর্তনের সাথে সাথে তোমার পার্সনেরও কিন্তু পরিবর্তনটা হচ্ছে। এই জন্য তোমাদেরকে প্যাসেজটি পড়ে কে কথা বলছে, কতগুলো কথা বলছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে লেখার চেষ্টা করতে হবে। এই স্পিকার যদি বারবার কথা বলে তাহলে কিন্তু তার সেন্টেন্সগুলোকে তুমি একের পর এক পাবে প্যাসেজের ভিতরে। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু স্পিকার সে একজনই থাকছে, সেই অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হবে। আবার যখন সেই কথার কেউ উত্তর দিচ্ছে তখন কিন্তু স্পিকার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং লিসনারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার কথাগুলোতে কিন্তু তোমার আবার পার্সন চেঞ্জের ক্ষেত্রে আবার কিছু পরিবর্তন করতে হবে। তো এই বিষয়গুলো আমি এখানে শুধু সংক্ষিপ্তভাবে লিখেছি। একটু পরে যখন আমরা প্যাসেজ আকারে লিখব তখন আমরা সেটি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দিব। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে প্যাসেজটি পড়ে স্পিকার এবং লিসনার তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী পার্সন পরিবর্তন করতে হবে। স্পিকার এবং লিসনার প্রপার নাউন হলে, অনেক সময় প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দেখবে যে স্পিকার এবং লিসনার দুজনই প্রপার নাউন এবং তারা সেম জেন্ডার এবং সেম নাম্বার। সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অবশ্যই, যখন আমরা ইনডাইরেক্ট করব, ধরো দুইজনই ব্যক্তি আছে রহিম এবং করিম, তাদের পরিবর্তে প্রোনাউন কিন্তু হি বসবে। তো যখন প্রপার নাউন থাকবে তখন প্রোনাউনটি লেখার পরে ব্র্যাকেটে অবশ্যই যে স্পিকার বা যার কথা বলছো বা যে লিসনার, যার জন্যই তুমি হিটা বসাচ্ছ, তার নামের প্রথম অক্ষরটা কিন্তু লিখে দিতে হবে। এটাই অত্যন্ত জরুরি। তোমার প্রপার নাউন থাকলে ব্র্যাকেটের পরে ব্র্যাকেট দিয়ে তার নাউনটিকে কিন্তু তোমার ক্লিয়ার করে দিতে হবে। অবশ্যই এটি করতে হবে। 3 নাম্বার যেটি খেয়াল করতে হবে, একই স্পিকার বারবার যদি কথা বলে, যেটি আমি প্রথমে বললাম যে যেহেতু প্যাসেজ ন্যারেশন একজনের বক্তব্য সে বারবার একটা পর একটা কথা বলে যাচ্ছে, এরকম হতে পারে। সেক্ষেত্রে তোমাকে আমরা লিখতে হবে হলো, আমরা জানি যে কেউ প্রশ্ন করলে তার পরবর্তীতে যে উত্তর দিবে হি রিপ্লাইড দ্যাট, অথবা যে কথা বলছে হি সেড দ্যাট, হি টোল্ড দ্যাট। একই কথা আমরা চেঞ্জ করার প্রয়োজন নাই। স্পিকার যদি বারবার কথা বলে তাহলে প্রথমে আমরা লিখতে পারবো, ধরো হি সেড দ্যাট, আমরা একটা বাক্য লিখলাম, সে আরও কথা বলেছে, সেক্ষেত্রে আমরা আবারও হি সেড দ্যাট, হি টোল্ড দ্যাট না বলে হি অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, অথবা অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, এই কথাগুলো দিয়ে আমরা একের পর একই স্পিকারের বক্তব্যগুলোকে আমরা সাজিয়ে সাজিয়ে লিখতে পারবো। অর্থাৎ প্রতিবারই আমাদেরকে একই স্পিকারের প্রত্যেকটি কথার ক্ষেত্রে, প্রত্যেকটি বাক্যর ক্ষেত্রে আমাদেরকে আবারও হি সেড দ্যাট, হি সেড দ্যাট এটা বারবার না লিখে অলসো অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, এইভাবে দিয়ে দিয়ে আমরা একই স্পিকারের বারবার কথাগুলোকে সাজিয়ে সাজিয়ে ইনডাইরেক্ট স্পিচ করতে পারবো।
আবার আরেকটা জিনিস খেয়াল রাখো যে বাক্যে যে যখন প্যাসেজ ন্যারেশন পড়বে, যখন কেউ হয়তো প্রশ্ন করলো উত্তরে ইয়েস নো, এই কথাগুলো খুবই কমন, এটা থাকতে পারে ইয়েস নো। তাহলে আমি নিচে একটি বাক্য লিখেছি, দেখো, আই সেইড উইল ইউ গো টু কলেজ, ইয়েস হি সেইড। তাহলে এই যে এখানে ইয়েসটি লিখলাম, এরকম ইয়েস নো এটা খুবই কমন থাকে। তাহলে ইয়েস এবং নো এর ক্ষেত্রে আমরা জানি যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হয়। তবে বর্তমান সময়ে এটিকে পরিবর্তন করে শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নেগেটিভ না নিয়ে রিপ্লাইড দিয়েও কিন্তু আমরা করতে পারবো। সেই জন্য আমি এটি এখানে লিখে রেখেছি যে যখন আমরা ইনডাইরেক্ট করছি, দেখো, আই সেইড উইল ইউ গো টু কলেজ, এটুকু আমি চেঞ্জ করি নাই, ইয়েস হি সেইড। ইয়েস হি সেইডটাকে আমরা কীভাবে চেঞ্জ করেছি, হি রিপ্লাইড দ্যাট হি উড গো। তাহলে ইয়েস নো, ইয়েস নো এটি কিন্তু একটি প্রশ্নের উত্তর। উইল ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাবে? সে যখন বলছে ইয়েস, ইয়েস মানে হ্যাঁ সে যাবে, তাহলে সে উত্তরে কি বলবে, আই উইল গো। উইল ইউ গো টু কলেজ, ইয়েস মানে কিন্তু আই উইল গো। তাহলে সেই জন্য আমরা এখানে প্রশ্নের উত্তরের জন্য রিপ্লাইড আসছে, এবং এই ইয়েস এই কথাটিকে আমরা বাক্যে পরিণত করে এখানে দেখো লিখেছি, হি রিপ্লাইড দ্যাট হি উড গো, আই উইল গো, হি উড গো। তাহলে এটি বর্তমান সময় এটি করলেও তোমার কোনো সমস্যা নেই। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ যদি না করে এভাবেও কিন্তু করতে পারবে। তারপরে দেখো, রিপোর্টিং ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি করা যায়। দেখো আমি এখানে একটি বাক্য লিখেছি, আর ইউ ব্রাদার্স আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দেম, টার্নিং টু দেম। তাহলে এই যে এখানে বলছে রিপোর্টিং ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, রিপোর্টিং ভার্ব কোনটা আমরা কিন্তু বলেছিলাম ইনভার্টেড কমার বাইরের অংশটা। তাহলে এইটুক ইনভার্টেড কমার ভিতরে আছে, এটা রিপোর্টেড স্পিচ, বাদ বাকি অংশ এইটুক কিন্তু রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাথে যখন প্রেজেন্ট পার্টিসিপল থাকে, এই যে অংশটি আইএনজি যুক্ত, তাই রিপোর্টিং ভার্বের সাথে যখন প্রেজেন্ট পার্টিসিপল থাকে সেটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন শুরুতেই কিন্তু টার্নিং টু দেম মানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অংশটুকু লিখে আমরা বাদ বাকি অংশ লিখতে হবে। এটি কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই, প্রেজেন্ট পার্টিসিপলের যে অংশটা এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এটি দিয়ে আমরা শুরু করতে পারবো। তাহলে দেখো এই বাক্যটিকে যদি আমরা ইনডাইরেক্ট করি, তাহলে আমি কি লিখেছি, এখানে ছিল আস্কড দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দেম, তাহলে প্রথমেই প্রেজেন্ট পার্টিসিপলের অংশটুকু লিখে টার্নিং টু দেম দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড, তারপরে আমরা পরিবর্তন করব। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে রিপোর্টিং ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত থাকলে সেই অংশটি প্রথমে লিখে তারপরে যে কথা বলছে সেটা ওই অনুযায়ী আমরা পরিবর্তন করব। তাহলে টার্নিং টু দেম দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কড ইফ দে ওয়ার ব্রাদার্স, বিষয়টি এরকম, এটি খেয়াল রাখতে হবে। এটা অতিরিক্ত অংশ ভেবে এটাকে কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরে দেখো এখানে আমি লিখেছি যে অনেক সময় রিপোর্টেড স্পিচে কিন্তু ফ্রেজের উল্লেখ থাকে, সেটা কীরকম, ফ্রেজের উল্লেখ থাকে। তাহলে ফ্রেজ মানে একটি বাক্যের অংশ, পুরো বাক্যটা দেওয়া থাকে না। এখন এখানে আমি একটি বাক্য লিখেছি, একটি ন্যারেশনের একটি অংশ লিখেছি, দেখো, ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে। দুজন ব্যক্তি কথা বলছে, ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে, হাউ মাচ শ্যাল আই পে ইউ, আই সে টু দ্য রিক্সা পুলার। 50 টাকা, 50 টাকা কেন প্রশ্ন আছে, তাহলে পুরোটাই কিন্তু একজন ব্যক্তির কথা। ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে, তুমি আমাকে অনেকটা দূর নিয়ে এসেছো। হাউ মাচ শ্যাল আই পে ইউ, তোমাকে আমি কত টাকা দিব। আই সে টু দ্য রিক্সা পুলার, 50 টাকা। তার মানে বলছে যে 50 টাকা দিলে তোমার চলবে কিনা। তাহলে এই যে এখানে রিপোর্টেড স্পিচে তোমার ফ্রেজ আকারে থাকে, এটি তো একটি বাক্য নয়, তুমি তখন কিভাবে চেঞ্জ করবে। তাহলে তখন এই ধরনের ফ্রেজের অংশ থাকলে তোমার বাক্যটা পুরো বুঝতে হবে 50 টাকা মানে এখানে কি বলতে চাচ্ছে। তার মানে যে রিক্সায় উঠেছে সে কিন্তু বলছে যে তোমাকে আমি কত টাকা দিব, 50 টাকা, মানে 50 টাকা দিলে চলবে কিনা। তাহলে এই ধরনের ফ্রেজ থাকলে সেটিকে তোমার অর্থ বুঝে সেই সেন্টেন্স অনুযায়ী তোমাকে কিন্তু পরিবর্তন করতে হবে। যেরকম 50 টাকা এখানে, তার মানে 50 টাকা তোমার চলবে কিনা, তার মানে কি হতে পারে, 50 ইজ 50 টাকা ওকে, অথবা 50 টাকা ওকে উইথ ইউ,
এইরকম, তাহলে সেটিকে আমরা যখন চেঞ্জ করব তাহলে 50 টাকা উড গো, মানে 50 টাকা উইল গো যদি হয় যে 50 টাকা তোমার চলবে কিনা, তাই সেটি টেন্স অনুযায়ী পরিবর্তন করে 50 টাকা উড গো, 50 টাকা উড গো, যেহেতু প্রশ্ন করেছে এটি কিন্তু এটি প্রশ্ন, তাহলে 50 টাকা উড গো, এরকম করে আমরা করতে পারি। তাহলে যেটা খেয়াল রাখার বিষয় যে বাক্যের ভিতরে যদি ফ্রেজ আকার থাকে, অনেক সময় সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে, হাউ আর ইউ, ফাইন, তাহলে ফাইন মানে কিন্তু আই অ্যাম ফাইন, তাহলে সেই অংশটা বুঝে তোমাকে উত্তর করতে হবে। ফাইনের উত্তর ইনডাইরেক্ট স্পিচে তাহলে হি ওয়াজ ফাইন এরকম লিখতে হবে। তাহলে হোয়ার আর ইউ ফ্রম, ঢাকা, যদি ঢাকা উত্তর দেওয়া থাকে তার মানে কি যে আই অ্যাম ফ্রম ঢাকা, তাহলে হি ওয়াজ ফ্রম ঢাকা। তাহলে এইভাবে ছোট ছোট অংশগুলোকে কিন্তু টেন্স বুঝে এবং সে কী বলতে চাচ্ছে সেটি বুঝে তোমাকে কিন্তু ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। আরেকটি বিষয় এখানে লিখেছি দেখো, স্পিকার এবং লিসনার উল্লেখ না থাকলে, অনেক সময় শুধু বক্তব্যটা দেওয়া থাকে, কে কথা বলছে কে কথা শুনছে এই ধরনের কোনো কিছু দেওয়া থাকে না। সেই সময় যে যখন পুরো প্যাসেজটিতে দেখছো যে স্পিকার লিসনার দেওয়া নাই, বোঝা যাচ্ছে দুইজন কথা বলছে, তখন আমরা দ্য স্পিকার, ধরো প্রশ্ন করেছে তাহলে দ্য স্পিকার আস্কড দ্য লিসনার, অথবা দ্য পার্সন স্পোকেন টু, দুইটা করা যায়, আস্কড দ্য পার্সন স্পোকেন টু অথবা আস্কড দ্য লিসনার। তাহলে আমরা প্রতিবারই যখন চেঞ্জ হচ্ছে তখন স্পিকার, যেহেতু বক্তা উল্লেখ নাই, স্পিকার এবং লিসনার এই দুইটা আমাদেরকে লিখে দিতে হবে, যে দ্য স্পিকার আস্কড দ্য লিসনার বা টোল্ড দ্য লিসনার, এভাবে কিন্তু যখন উল্লেখ থাকবে না তখন তুমি শুধু ওই বক্তব্যটাকে চেঞ্জ করা যাবে না, তোমাকে অবশ্যই স্পিকার লিসনার উল্লেখ করেই কিন্তু বক্তব্যটাকে চেঞ্জ করতে হবে। তো মোটামুটি এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে প্যাসেজ ন্যারেশন করতে সুবিধা হবে। এরপরে আমি একটি প্যাসেজ ন্যারেশন করার চেষ্টা করছি, তোমরা দেখো। আচ্ছা দেখো, এখানে একটি প্যাসেজ ন্যারেশন আমি লিখে রেখেছি, সেটিকে এখন আমরা এই গত 2 দিন যা শিখলাম সেই অনুযায়ী আমরা এখন পরিবর্তন করার চেষ্টা করছি। প্রথমেই তোমাদের প্রশ্ন পেয়ে প্রথমে যে কাজটি হবে সেটি হলো ও খুবই ভালোভাবে মনোযোগের সাথে পুরো ন্যারেশনটি একবার পড়ে দেখা। আমি যেটা বললাম যে স্পিকার লিসনার খুঁজে বের করতে হলে আমাদেরকে এই কাজটি করতে হবে। তা আমি দেখো এখানে লিখেছি, I will be late today. There is a lot of traffic now. Please try to come early, father. I want to go outside with you, said Rebecca. Where do you want to go? Said Mr. Tarek. I want to go to the fantasy kingdom. Will you take me there? Sure dear, I will. Sure dear, I will, said he. তাহলে এখানে যদি আমরা ভালো করে পড়ি তাহলে কি বোঝা যাচ্ছে, এখানে কথা হচ্ছে বাবা এবং মেয়ের মধ্যে। এখন দেখো, আই উইল বি লেট টুডে, দেয়ার ইজ লট অফ ট্রাফিক নাও, কেউ একজন বাইরে যাচ্ছে, তাহলে এখানে পড়ে কিন্তু বোঝা যাচ্ছে প্লিজ ট্রাই টু কাম আর্লি ফাদার, বাবা তাড়াতাড়ি বাসায় ফিরে এসো, তার মানে বাইরে যাচ্ছে বাবা। আই উইল বি লেট টুডে, দেয়ার ইজ এ লট অফ ট্রাফিক নাও, এই কথাটি বলছে বাবা। প্লিজ ট্রাই টু কাম আর্লি ফাদার, আই ওয়ান্ট টু গো আউটসাইড উইথ ইউ, আমি তোমার সাথে বাইরে যেতে চাই, সেইড রেবেকা, এটা পরিষ্কার করে দেওয়া আছে, এটি মেয়েটি রেবেকা কথা বলছে। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, সেইড মিস্টার তারেক, এখানে মিস্টার তারেক লেখা আছে, তাহলে মিস্টার তারেকটিকে যখন আমরা পড়লাম তখন কিন্তু বুঝলাম যে বাবা এবং মেয়ের ভিতরে কথা হচ্ছে, তার মানে এখানে মিস্টার তারেক বলতে রেবেকার বাবার কথা বলা হচ্ছে। রেবেকার বাবা এই কথাটি বলছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও, মিস্টার তারেক জিজ্ঞাসা করছে। আই ওয়ান্ট টু গো টু দ্য ফ্যান্টাসি কিংডম, আমি ফ্যান্টাসি কিংডমে যেতে চাই, তার মানে এই কথাটি কে বলছে, রেবেকা বলছে। উইল ইউ টেক মি দেয়ার, তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে, তার মানে এই কথাটিও রেবেকাই বলছে। শিওর ডিয়ার, অবশ্যই নিয়ে যাও, অবশ্যই অবশ্যই, আই উইল, আমি নিয়ে যাব, সেইড হি, তার মানে এই কথাটি কে বলছে, বাবা বলছে। তাহলে প্রথমে আমরা পুরো প্যাসেজটিকে পড়ে প্রথমে কে কথা বলছে তার উত্তরে কে কথা বলছে, আবার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে অন্য কেউ জিজ্ঞাসা করছে আর একজন উত্তর দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে স্পিকার এবং লিসনারটা ঠিক করতে হবে এবং সেই অনুযায়ী পার্সনটাও চেঞ্জ হবে। কাজে আমি বারবার যেটা বলছি যে কে কথা বলছে আর কে কথা শুনছে, এটা বারবার চেঞ্জের সাথে সাথে কিন্তু তোমার পুরো ন্যারেশনের উত্তরটিও কিন্তু চেঞ্জ হচ্ছে, এটি খুবই ভালো করে খেয়াল করতে হবে এবং ধরতে পারতে হবে কে কথা বলছে। এই বাক্যটিতে কিন্তু কিছুই বলা নাই, কিন্তু যখন আমরা পড়লাম তখন বোঝা যাচ্ছে যে এই বাক্যটি কিন্তু বাবা বলছে। তাহলে আমরা যখন এটিকে ইনডাইরেক্ট করব, দেখো তাহলে আই উইল বি লেট টুডে, দেয়ার ইজ লট অফ ট্রাফিক নাও, এই কথাটি যেহেতু বাবা বলছে, বাবার নাম এখানে দেওয়া আছে তাই,
তাহলে আমি লিখেছি মিস্টার তারেক। তাহলে তারেক যেহেতু এখানে ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, আমরা পড়ে বুঝতে পারছি পুরো প্যাসেজটি যে মিস্টার তারেকই হলো রেবেকার বাবা, এই জন্য ব্র্যাকেটের ভিতরে আমি লিখেছি রেবেকাস ফাদার। মিস্টার তারেক, আবার শুধু রেবেকাস ফাদার যদি তুমি দিয়ে শুরু করো সেটাও বোঝা যাবে, কিন্তু মিস্টার তারেক পরে কনফিউশন তৈরি করতে পারে। কাজে মিস্টার তারেক কি যে রেবেকার ফাদার, এই জন্য এটি প্রথমে আমরা ক্লিয়ার করে দিব। মিস্টার তারেক, আমি তাহলে ব্র্যাকেটে রেবেকাস ফাদার লিখেছি। told Rebecca that I will be late today। তাহলে এটি ফিউচার টেন্সে আছে, তাহলে আমরা ফিউচার ইন দ্য পাস্ট করতে হচ্ছে, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স লিঙ্কার আসলো এখানে দ্যাট। তাহলে মিস্টার তারেক রেবেকাস ফাদার টোল্ড রেবেকা দ্যাট, এখানে দেখো ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন তাহলে কে ধরছে, এই জন্য বললাম যে প্রথমে স্পিকার লিসনার আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে এই বাক্যটি কথা বলছে কিন্তু স্পিকার তারেক এবং শুনছে হলো রেবেকা, লিসনার হলো রেবেকা, সে হলো অবজেক্ট। তাহলে এখানে আই উইল বি লেট টুডে, আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী মিস্টার তারেক অনুযায়ী পরিবর্তন হয়ে বসলো হচ্ছে হি, এবং তারপর টেন্স পরিবর্তন আই উইল বি, এটা উইল হয়ে গেল উড বি, তারপরে লেট টুডে, টুডে থাকলে আমরা শিখিয়েছিলাম যে দ্যাট ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে। তাহলে প্রথম আই উইল বি লেট টুডে যখন পরিবর্তন করলাম আসলো মিস্টার তারেক টোল্ড রেবেকা দ্যাট হি উড বি লেট দ্যাট ডে। এখন তারপরে আছে দেয়ার ইজ এ লট অফ ট্রাফিক নাও, এটাও যেহেতু সেই বলছে তাহলে এটা আমরা ইচ্ছা করলে আবার এগেইন সেড দ্যাট দিয়েও করতে পারি, কিন্তু এই বাক্যে কিন্তু পড়ে বোঝা যাচ্ছে যে তার দেরি হওয়ার কারণ হচ্ছে আজকে অনেক বেশি যানজট রয়েছে। তাহলে সেই জন্য আমি এখানে সরাসরি অ্যাজ দিয়ে করেছি। আসলে যত বেশি যদি সংক্ষিপ্তভাবে আমরা বুঝিয়ে দিতে পারি সেটিই কিন্তু ভালো, এটি যত ডিটেল করবে সেটি বঞ্চ খারাপ দেখা যায়। কাজে এখানে যেহেতু কারণ হিসেবে সে এটি উল্লেখ করেছে, আমি এটি অ্যাজ দিয়ে যুক্ত করেছি। তাহলে টোল্ড রেবেকা দ্যাট হি উড বি লেট দ্যাট ডে, অ্যাজ মানে কারণ, অ্যাজ এখানে দেয়ার রয়েছে, অ্যাজ দেয়ার, দেয়ার থাকলে আর চেঞ্জ হয় না, আমরা হেয়ার থাকলে দেয়ার বলেছি, দেয়ার থাকলে দেয়ারই থাকছে, অ্যাজ দেয়ার, তারপর টেন্স পরিবর্তন করার ফলে ইজ ছিল ওয়াজ হলো, অ্যাজ দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক, নাও থাকলে আমরা জানি যে দেন হয়, এখানে দেখো নাও শব্দটি আছে, এটি ইনডাইরেক্টলি পরিবর্তন হয়ে দেন হয়েছে। তাহলে প্রথম এক লাইনের আমরা পরিবর্তন কিন্তু করে ফেললাম। মিস্টার তারেক রেবেকাস ফাদার টোল্ড রেবেকা দ্যাট হি উড বি লেট দ্যাট ডে অ্যাজ দেয়ার ওয়াজ এ লট অফ ট্রাফিক দেন। তারপরে আসছে যে প্লিজ ট্রাই টু কাম আর্লি ফাদার, আই ওয়ান্ট টু গো আউটসাইড উইথ ইউ সেইড রেবেকা, এটা পরিষ্কার করে বলাই আছে রেবেকা কথা বলছে। তাহলে রেবেকা এখানে প্লিজ দেওয়া আছে, তার মানে এটি ইম্পারেটিভ সেন্টেন্স, সে অনুরোধ করছে। তাহলে এখানে রেবেকা যেহেতু অনুরোধ করছে আমরা টোল্ড না বসিয়ে রেবেকা রিকোয়েস্টেড, রেবেকা রিকোয়েস্টেড। এখন দেখো শুধু রেবেকা রিকোয়েস্টেড দিয়েও তার বক্তব্যগুলোকে আমরা ইনডাইরেক্ট করতে পারি, কিন্তু তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি রিকোয়েস্টের পরে অবশ্যই কাকে রিকোয়েস্ট করছে সেটি উল্লেখ করে দিবে। এটি কেন প্রয়োজন? এটি প্রয়োজন যখন আমরা স্পিচগুলোকে চেঞ্জ করব পার্সন পরিবর্তনের ক্ষেত্রে, এটি খুবই সহায়ক। এখানে রেবেকা কথা বলছে, হার ফাদার তার মানে তার বাবা কথা শুনছে, তাহলে আমরা পরবর্তীতে পার্সনগুলো কিন্তু সেভাবে চেঞ্জ করতে পারবো। তাহলে রেবেকা রিকোয়েস্টেড হার ফাদার, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা বলেছিলাম অ্যাফার্মেটিভ হলে টু দিয়ে যুক্ত করতে হয়, এখানে টু আসছে, টু এর পর থেকে মূল ভার্ব থেকে বাক্যে বাদ বাকি অংশ বসতে হয়, এবং টু এর পরে তো ভার্বের পরিবর্তন হয় না, সেটি আমরা জানি। রেবেকা রিকোয়েস্টেড হার ফাদার টু, তাহলে এখানে কি আছে ট্রাই, মূল ভার্ব এখানে ট্রাই আছে, ট্রাই টু কাম আর্লি। তাহলে এই যে এখানে ফাদার শব্দটি আছে, ফাদার আছে বলেই কিন্তু এখানে ফাদার, এখানে অ্যাড্রেসিং আর করার দরকার নেই, ফাদারের সাথে কথা বলছে। এই ধরনের যদি বাক্যের ভিতরে কোনো উল্লেখ থাকে, অনেক সময় কথা বলে হয়তো কোনো যার সাথে কথা বলছে তার নামটি দেওয়া থাকে, তখন অবজেক্ট হিসাবে কিন্তু সেই নামটি লিখতে হয়, সেটি আমরা এখানে করেছি। রেবেকা রিকোয়েস্টেড হার ফাদার টু ট্রাই টু কাম আর্লি। এরপরে বলছে কেন সে বাবাকে তাড়াতাড়ি আসতে বলছে, আই ওয়ান্ট টু গো আউটসাইড উইথ ইউ। তাহলে এখানেও আমরা আবারও এর পূর্বের মতো আমরা এখানে যেরকম করেছি একেবারে আমরা লিখে দিয়েছি যে কেন বাবাকে আসতে বলছে, সেটা অনুযায়ী যেহেতু কারণটি সে উল্লেখ করে দিয়েছে সে বাবার সাথে বাইরে যেতে চায়, এখানে আমি বিকজ দিয়ে করেছি। তুমি এটা না করে যদি আবার রেবেকা এগেইন সেড দ্যাট, সেটাও কিন্তু হতে পারে, সেটাতেও কোনো ভুল হবে না। তাহলে ট্রাই টু কাম আর্লি, যেহেতু কারণ বলেছে আমি বিকজ দিয়ে এটি যুক্ত করে দিয়েছি, বিকজ। তাহলে এখানে আই আছে, তাহলে এখানে আইকে যে কথা বলছে ফার্স্ট পারসন, তাহলে রেবেকা, এই জন্য পরিবর্তন হয়ে এটি শি হলো, আইটা শি হয়ে গেল। টেন্স পরিবর্তন করার ফলে ওয়ান্টটা হয়েছে ওয়ান্টেড, তাহলে শি ওয়ান্টেড টু গো, টু এর পরে ভাবে পরিবর্তন হয় না, ওয়ান্টেড টু গো আউটসাইড উইথ
ইউ, এখানে ছিল ইউ, ইউ যেহেতু অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে এই কথা, এই বাক্যে কথা বলছে রেবেকা, শুনছে তার বাবা, তার মানে তার বাবা হলো অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে এটা অবজেক্টিভ ফর্মে হিম আসলো। তাহলে কি হলো, রেবেকা রিকোয়েস্টেড হার ফাদার টু ট্রাই টু কাম আর্লি বিকজ শি ওয়ান্টেড টু গো আউটসাইড উইথ হিম। তারপরে বলছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো সেইড মিস্টার তারেক, এখানে উল্লেখ করে দেওয়া আছে মিস্টার তারেক কথাটি বলছে। তাহলে সে যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করছে, তাহলে আমি এখানে লিখেছি মিস্টার তারেক। এখানে আলাদা করে আর রেবেকাস ফাদার লেখার দরকার নেই, তার কারণ আমরা প্রথমেই বিষয়টি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তাহলে মিস্টার তারেক আস্কড হার, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি সেইড বা সেইট উঠে যে আস্কড বসে, আস্কড বসলো, কাকে জিজ্ঞাসা করলো, হার, রেবেকাকে জিজ্ঞাসা করেছে। এবং তারপরে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি WH ওয়ার্ড দিয়ে তৈরি হওয়ার ফলে এটিকে আমরা কিন্তু লিঙ্কার হিসেবে ব্যবহার করেছি, এটিও আমরা গত দিনের ক্লাসে আলোচনা করেছি। তাহলে মাঝে হোয়ার দিয়ে আমরা যুক্ত করলাম। মিস্টার তারেক আস্কড হার হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। তাহলে এই অংশ থেকে আমরা সাবজেক্ট খুঁজে বের করলাম, সাবজেক্ট ছিল ইউ, ইউ যেহেতু সেকেন্ড পারসন, তাহলে এখানে অবজেক্ট হলো রেবেকা, রেবেকা অনুযায়ী এখানে বসলো হলো তার পরিবর্তে প্রণাম বসলো শি। তাহলে হোয়ার শি টেন্স, এটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে শি এর পরে ভার্বের পাস্ট ফর্ম হোয়ার শি ওয়ান্টেড টু গো, হোয়ার শি ওয়ান্টেড টু গো। তাহলে এই অংশটি সে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, এটি পরিবর্তন হয়ে হলো হচ্ছে মিস্টার তারেক আস্কড হার হোয়ার শি ওয়ান্টেড টু গো। এরপরে রেবেকা বলছে দেখো আই ওয়ান্ট টু গো টু দ্য ফ্যান্টাসি কিংডম, আই ওয়ান্ট টু গো টু দ্য ফ্যান্টাসি কিংডম, উইল ইউ টেক মি দেয়ার। তাহলে এই দুইটা প্রশ্নই কিন্তু করছে রেবেকা। তাহলে প্রশ্নের উত্তরে আমরা জানি কেউ আস্ক করলে তার উত্তরে রিপ্লাইড ব্যবহার করতে হয়, এই জন্য আমি লিখেছি রেবেকা রিপ্লাইড দ্যাট, রেবেকা রিপ্লাইড দ্যাট। তাহলে আই ওয়ান্ট টু গো টু দ্য ফ্যান্টাসি কিংডম, তাহলে এখানে বাক্য অনুযায়ী এখানে আই ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী তার মানে রেবেকা অনুযায়ী পরিবর্তন হয়ে বসলো হলো শি, টেন্স পরিবর্তন করে শি ওয়ান্টেড টু গো টু দ্য ফ্যান্টাসি কিংডম। তারপরে উইল ইউ টেক মি দেয়ার, সে আরও জিজ্ঞেস করছে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে কিনা। এই জন্য এখানে যেহেতু একই ব্যক্তি আবার জিজ্ঞাসা করছে, এটি আজকে আমরা প্রথমে বললাম এগেইন সেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট। একইভাবে প্রশ্ন যদি বারবার হতে থাকে অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, এভাবে আমরা বসাবো। তাহলে সেটি আমি লিখেছি শি অলসো আস্কড। এখানে প্রশ্নটি করা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, কাজে এখানে লিঙ্কার বসলো হলো ইফ। তাহলে শি অলসো আস্কড ইফ হি, ইউ ছিল অবজেক্ট, তার মানে এখানে রেবেকার কথা বলছে, তার বাবা শুনছে, তাহলে ইফ হি উড টেক হার দেয়ার, এখানে মি ফার্স্ট পারসন রেবেকা অনুযায়ী পরিবর্তন হয়ে হার হলো। তাহলে ইফ হি উড টেক হার দেয়ার। এরপরে লাইনটি দেখো, বাবা বলছে শিওর ডিয়ার আই উইল সেইড হি। তাহলে এই যে এখানে আছে শিওর ডিয়ার, এইটুকুকে আমরা কিভাবে পরিবর্তন করব। তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বাবা তাকে অ্যাসিউরেন্স দিচ্ছে, তাকে নিশ্চিতভাবে বলছে যে না আমি তোমাকে নিয়ে যাব। তাহলে এইটিকে দেখো আমি পরিবর্তন করেছি কিভাবে, মিস্টার তারেক, এই কথাটা যেহেতু বাবা বলছে, মিস্টার তারেক অ্যাসিউরড হার, শিওর মানে তাকে অ্যাসিউরেন্স দিচ্ছে, তাহলে অ্যাসিউরেন্স থেকে আমি ভার্ব ফর্মটাকে নিয়ে অ্যাসিউর ভার্বটার পাস্ট ফর্ম করেছি। মিস্টার তারেক অ্যাসিউরড হার, এখানে ডিয়ার শব্দটি সে ব্যবহার করেছে, ডিয়ার শব্দটি সে ব্যবহার করেছে, ডিয়ার শব্দটির জন্য আমি লিখেছি অ্যাফেকশনেটলি, ঠিক আছে। তাহলে মিস্টার তারেক অ্যাসিউরড হার অ্যাফেকশনেটলি, শিওর ডিয়ার। তোমাদেরকেও কিন্তু এভাবে প্যাসেজের ভিতরে যে অংশগুলো থাকবে, যে ছোট ছোট অংশ ফ্রেজের মতো, সেগুলোকে একটু বুঝে ওই অনুযায়ী তোমাকে ইনডাইরেক্ট করতে হবে, যাতে বিষয়টি তার সাথে সম্পর্কিত হয়। তাহলে মিস্টার তারেক অ্যাসিউরড হার অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড, কি বলেছে, আই উইল মানে কি সে তাকে নিয়ে যাবে, অ্যান্ড সেড দ্যাট হি উড টেক হার দেয়ার। তাহলে আই উইল মানে কি, আমি, হ্যাঁ আমি মানে আমি তোমাকে নিয়ে যাব, আই উইল টেক ইউ দেয়ার। এখানে আই উইল মানে কিন্তু আই উইল টেক ইউ দেয়ার, তোমাকে সেটা ধরে নিতে হবে, বাক্যটি তৈরি করে নিতে হবে এবং তারপরে তোমার টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে আমি লিখলাম মিস্টার তারেক অ্যাসিউরড হার অ্যাফেকশনেটলি অ্যান্ড সেড দ্যাট হি উড, আই উডটা হি উড টেক হার দেয়ার, উডের পর আমরা জানি ভার্বের সবসময় বেস ফর্ম হয়, তাহলে হি উড টেক হার দেয়ার। তাহলে এইভাবে আমরা যদি আস্তে আস্তে পড়ে, খুব ভালোভাবে পড়ে, প্রতিটি লাইন পড়ে পড়ে আমরা চেঞ্জ করি, তাহলে সুবিধা হবে। তুমি প্রথমে আগে খেয়াল করে নিবে যে কার বক্তব্য কে শুনছে, সে অনুযায়ী
তোমার টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন, সাবজেক্ট ওয়াইজ পরিবর্তন, লিঙ্কার, প্রত্যেকটি বিষয় খেয়াল রেখেই কিন্তু তোমাকে ন্যারেশনটি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং প্রতিদিনই কিছু কিছু করে ন্যারেশন করবে এবং তোমাদের জন্য তাহলে এটি খুব ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।